বাইক সিন চলে আসে ক্লাসরুমে। আপনাদের কি মনে হয় সে যে রাগ নিয়ে এসেছে সে কি আরএসকে মারবে না? অবশ্যই মারবে। আমরা জেফারকে দেখতে পাই যে কিনা আরএস এর সাথে ফাইট শুরু করে দিয়েছিল। তাদের মধ্যে তুমুল ফাইট হচ্ছিল। একে অপরকে মারাতে তো তারা একদমই ছাড়ছিল না। সাথে তাদের সেকশনে সেকশনেও মারামারি শুরু হয়ে যায়। একে অপরকে খুব বাজেভাবে মারে। ইউরি এসে তো ঝাঁপিয়ে পড়ে আরএস এর উপর। তখনই এখানে জেজে চলে আসে আর তাদের ফাইট থামানোর অনেক চেষ্টা করে। তখন আরএস বলে, তুমি বলে দাও যে তুমি সেকশন ই ছেড়ে চলে আসছো, তাহলেই আমরা তোমাকে ছেড়ে দিব। জেফার তখন বলে, এটা কখনোই সম্ভব নয়। বলো, তুমি সত্যটা আমাদেরকে বলে দাও, তাহলেই আমরা বুঝতে পারবো। তখন যে সবার উদ্দেশ্যে সরি বলে। সরি শুনে এখানে অপোজিট পক্ষের সবাই খুশি হয়ে যায়। সাথে আরএসও খুশি হয়। সে ভাবে হয়তো সে বলবে আমি সেকশন ই ছেড়ে চলে আসছি, কিন্তু সে বলে সরি, আমি কখনোই সেকশন ই ছাড়তে পারবো না। এটা শুনে আরএস বলে, যাক, তোমার লাস্ট সুযোগটিও মিস হয়ে গেল। তুমি আর তোমার বাবাকে দেখতে পারবে না। এটা শোনার পর সে বলে যে বাবাকে দেখতে পারবে কি না পারবে এটা তুমি কিভাবে বলতে পারো? তুমি কি তাকে ব্ল্যাকমেইল করছিলে? তুমি ভুলে যেও না আমি কে। আমি হচ্ছি জেফার। আমি সবকিছু করতে পারি। আর সে এসে তখন তাকে বলে, তোমার চিন্তার কোনো কারণ নেই। তোমার বাবার সাথে দেখা করতে আমি তোমাকে সাহায্য করব যে কোনো বিনিময়ে। তুমি চিন্তা ছেড়ে বসে থাকো। এদিকে আমাদের সাথে জেফারকে দেখানো হয় যে কিনা চুপচাপ বসেছিল। তখন যে ইউরির সাথে দেখা করতে চলে আসে। আসলে সে তার জন্য আইস প্যাক নিয়ে এসেছিল। যেহেতু সে অনেক ব্যথা পেয়েছে, তাই তার ওই ক্ষতস্থানে আইস প্যাক লাগানোর প্রয়োজন ছিল। তখন সে বলে সে নিজে আইস প্যাক লাগাতে পারছে না, যাতে যে তাকে লাগিয়ে দেয়। জেফারকে যখন যে আইস প্যাক লাগিয়ে দিচ্ছিল, তখন সে বলে, অনেক বেশি ব্যথা পাচ্ছি যে তুমি আসতে দিলেও তো পারো। তখন সে বলে, আসলে আমি আসতে কোনো কাজ করতে পারি না। যদি তোমার ভালো লাগে বলো, আর না হলে আমি চলে যাচ্ছি। তখন সে বলে যে না থাক, আমি দিচ্ছি তোমাকে। এখানে তারা দুষ্টুমিতে মেতে ওঠে। তখনই আমরা দেখতে পাই হুট করে জেফার বলে ওঠে, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করব। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি যে যখন এই কথাটি শুনতে পায় তখন সে অবাক হয়ে যায় আর এখান থেকে চলে যেতে চায়, কারণ সে এইসব মেনে নিতে পারছিল না। তখন সে তাকে বলে, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না, আমি সারা জীবন তোমার সঙ্গ দিতে চাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন তার নিউ ইয়ারের রাতের কথা মনে পড়ে যায়। জেফার তাকে তখনও এই রোমান্টিক ভাবেই বলেছিল সে তাকে অনেক বেশি ভালোবাসে। তখনই এখানে ইউরি চলে এসেছিল আর বলেছিল যে আমি সবকিছু দেখেছি, কিন্তু আমি গিভ আপ করব না। আমি তোমাকে যে কোনো মূল্যে পেয়ে ছাড়বো যে। তখনই জেজের ঘুম ভেঙে যায় আর সে বলে, এতটা বাস্তবমুখী একটা স্বপ্ন দেখলাম। এটা কি সত্য নাকি মিথ্যা কিছুই বুঝতে পারছি না। আমার সাথে কি ঘটতে চলেছে? আমি কি সত্যি এইসব থেকে মুক্তি পাবো নাকি কখনোই পাবো না? আমি তো এইসব নিয়ে চিন্তাও করিনি। আর তাছাড়াও এখন কয়টা বাজে? সিএন কোথায় গেল? তাকে তো দেখছি না। তখন সে একটি চিরকুট দেখতে পায়। চিরকুটে সিএন লিখেছিল, তোমাকে ওঠানো অনেক মুশকিল, তাই আমি স্কুলে চলে গেলাম। তুমি তৈরি হয়ে পরে চলে এসো। তখন সে বুঝতে পারে যে তার অনেক দেরি হয়েছে। সাথে তার সাইকেলটিও ছিল না, তাই সে হেঁটে হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। তখন তার অনেক বেশি রাগ হচ্ছিল। একে তো তার কাছে সাইকেল নেই, আর উপর থেকে সে অনেক বেশি দেরি করে ফেলেছে। সিএন তার সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তখন তার পেছন থেকে কেউ একটি হাত দেয় আর হাতটি দেখে সে ভয় পেয়ে যায়। তখন সে দেখতে পায় এটা তো অন্য কেউ না, তার বন্ধু। তখন সে বলে, সাথে সাথে জেফারকে কল করো, তোমাকে কেউ মারার জন্য তাড়া করছে। তখন আমরা দুইটি ছেলেকে বাহিরে আসতে দেখি আর তারা বারবার বলছিল এটাই জেফারের গার্লফ্রেন্ড, একে মারো। তখন তারা পানি দিয়ে তাকে ভিজিয়ে দেয়। তখন তার বন্ধু তার সামনে আসে আর তাকে সেভ করার অনেক চেষ্টা করে। যে তখন বারবার বলছিল যে সে জেফারের গার্লফ্রেন্ড নয়, কিন্তু ছেলেগুলো এটা মানতে নারাজ। সে বলে, তুমি বলবে আর আমরা বিশ্বাস করব? এটা কখনোই হয় না। আমরা খুব ভালো করেই জানি তুমি জেফারের গার্লফ্রেন্ড। তার বন্ধু যখন তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে তখন তারা তাকে বলে, এখান থেকে চলে যাও ছেলে, তুমি চাইলেও কিছু করতে পারবে না। তাদের সাথে তুমুল ঝগড়া শুরু হয়ে যায় এই দুই ছেলের। এখানে যে ছেলেদেরকে মারার চেষ্টা করে, গুন্ডাদের তারা ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিনটি কাট হয়ে স্কুলে চলে যায়। এখানে সবাই তার জন্য অপেক্ষা করছিল। যে না আসায় জেফার তাকে বলে যে কি, তুমি কি কোনো খোঁজ নেওনি?
তখন সে বলে যে আমি খোঁজ নিয়েছিলাম। আর ওইদিন আমরা দেখতে পাই তাদের মধ্যে এই বিষয় নিয়েই কথা হচ্ছিল। তখন জেফার বলেছিল, যেদিন আমাকে যে বলবে যে আমাকে ভুলে যাও বা আমার রাস্তা থেকে চলে যাও, তখনই আমি তার রাস্তা থেকে যাব। তোমার কথায় আমি কখনোই রাস্তা থেকে সরে যাব না। তখন আমরা দেখতে পাই একটি ছেলে আসে আর বলে যে লোকেশন হসপিটালে দেখাচ্ছে। এটা দেখে সবাই অনেক বেশি চমকে যায় আর হসপিটালে চলে যায়। ক্লাসের কেউ বাকি থাকে না যে হসপিটালে যায় না। সবাই গিয়ে জেজেকে খুঁজতে শুরু করে। জেফারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। একটি রুমে তারা মনে করে হয়তো জেজে রয়েছে, কিন্তু গিয়ে দেখতে পায় এখানে তো জেজে নেই, তাদের ক্লাসমেট রয়েছে, যে কিনা জেজেকে সেভ করার জন্য এসেছিল। তখন সে তাদেরকে জানায় যে তাদের সাথে কি হয়েছে আর বলে যে আমার কাছেই ছিল, কিন্তু কিছুক্ষণ আগে সে বাহিরে চলে গিয়েছে। কোথায় গিয়েছে এটা আমি জানি না। তখন তাদের পেছে অন্য একটি ছেলে চলে আসে যার নাম ছিল ডেভিড। ডেভিডই মূলত পরবর্তীতে তাদেরকে সেভ করেছিল। জেফার এসে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা জেজে কোথায়? তখন সে বলে, জেজে কোথায় আমি জানি না, সে বাহিরে আছে। তখন আমরা দেখতে পাই লোকটি কারোর সাথে কথা বলছিল। ছেলেটি তাকে জানায় তাদের প্ল্যান কিভাবে সাকসেসফুল করতে হবে। এখানে আমরা বুঝতে পারি এই ছেলেটি হয়তো কোনো কিছু প্ল্যান করছিল, যেটা হয়তো কেউ জানে না। হয়তো তার কোনো উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্য সিদ্ধির জন্য এখানে এসেছে। এদিকে আমরা জেজেকে দেখতে পাই, যে কিনা চুপচাপ ছিল। সে একটি জায়গায় বসে কান্না করছিল, অনেক ভয় পেয়েছিল মেয়েটা। তখনই তার কাছে জেফার চলে আসে। জেফারকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। জেফার তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, গুন্ডাদের আমি দেখে নিব। সে তাকে আগলে রাখে আর কান্না করতে নিষেধ করে। বলে, তুমি বোকা মেয়ের মতো কেন কান্না করছো? ওই গুন্ডাদের আমি দেখে নিব, তোমাকে কান্না করতে হবে না। এদিকে আমাদের অতীতের একটি সিন দেখানো হয়, তাদের মধ্যে সেম সিন ঘটেছিল। তখন সে তাকে বলে, আমার অনেক ভয় করছে, আমার ভয় করছে ওই গুন্ডারা আমাদেরকে শেষ না করে দেয়। তখন সে বলে, পাগল নাকি তুমি? আমাদেরকে কিভাবে সে শেষ করবে এটা আমি দেখে নিব। ইউরি মনে মনে ভাবে, এইসব তো একদমই উচিত নয়, কারণ আমার তো অলরেডি বিয়ে ঠিক হয়ে আছে। আমি কিভাবে জেফারের প্রতি দুর্বল হতে পারি? এটা কখনোই সম্ভব নয়। তখন জেফার বলে, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। সে তো তার মনের কথা জানতো না যে সে কি নিয়ে চিন্তা করছে। তারপর সে তার জ্যাকেটটি তাকে উড়িয়ে দেয় আর বলে, কান্নার কোনো কারণ নেই, আমি তোমাকে সেফলি এখান থেকে নিয়ে যাব। তারপর সে তাকে কোলে ওঠায় আর যেতে শুরু করে। রাস্তায় তাদের সাথে দেখা হয়ে যায় তার ফিয়ন্সের। তখন সে তাকে দেখে বলে যে, কি হয়েছে তোমার? আমি কখনোই গিভ আপ করব না যে। ইউরির এই কথা শুনে তার মনে পড়ে যায় ওই গত রাতের স্বপ্নের কথা। সে ভাবে, এটাও কি স্বপ্ন? যদি এটা স্বপ্ন হয়ে থাকে, তাহলে কেন আমাকে কেউ ঘুম থেকে জাগাচ্ছে না? আমি উঠতে চাই। এই স্বপ্নগুলো আমার কাছে কেন জানি না বিরক্তিকর লাগে। আমি নিজের কথা শুনবো, মনের কথা শুনবো নাকি কার কথা শুনবো, কিছুই তো বুঝতে পারছি না। কি করছে আমার সাথে? এইসব কি উচিত হচ্ছে নাকি ভুল? এটা তো বোঝানো অনেক কষ্টের। এখান থেকে সিন পরিবর্তন হয় ক্লাসে। এখানে আমরা জেজেকে দেখতে পাই। সবাই মিলে তাকে ফাইট শিখাবে। তবে এখানের কেউই খুব ভালোভাবে ফাইট জানতো না। জেজের অবস্থা খারাপ ছিল। সে ভাবছিল যে কিভাবে এদের কাছ থেকে মুক্তি পাওয়া যায়। তার এইসবে কোনো ইন্টারেস্ট ছিল না। সে মজাই নিতে পারছিল না। কারণ এখানে একে অপরের সাথে তারা যেভাবে ফাইট করছিল, এর থেকে ভালো ফাইট জেজে নিজেই জানতো। তাই তার একদমই ভালো লাগছিল না। সবার ফাইটই সে দেখছিল। কিন্তু এক পর্যায়ে তার সিএনের একটি ক্যারাটে ফাইট ভালো লাগে। তাই সে সিয়ানকে বলে, এটা কি আমাকে শিখিয়ে দিবি? তখন সে বলে, অবশ্যই শিখিয়ে দিব। তাকে এত উৎসাহিত দেখে জেফারও এখানে চলে আসে। জেফারও এখানে ফাইট করতে চায়, কিন্তু এখানে জেফারের পালা ছিল না, ছিল তার ফিয়ন্সের পালা। তার ফিয়ন্সে অনেক ভালোভাবেই ফাইট করছিল। জেজের ফিয়ন্সেও খুব ভালো ফাইট জানতো। তবে ইউরির একটি প্রবলেম ছিল। প্রবলেমটি অন্য কেউ না, জেফার। জেফারকে সে পছন্দ করতো না। জেফার আর জেজের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এখানে জেজে ঠিকঠাকভাবে ফাইটের কিছুই বুঝতো না। সে তাকে যখনই ঘুষি মারতে যাবে, কিন্তু সে তো উল্টো তার উপর প্রভাব করে বসে, যার কারণে সে তাকে চাইলেও মারতে পারে না। সে শুধু মনে মনেই ভাবছিল তাকে মেরে ফেলবে, কিন্তু সে একটি কিকও তার উপর দিতে পারে না। উল্টো আমরা দেখতে পাই সে তাড়াতে আটকে যায়। আর এমনভাবে আটকে যায় যে সে চাইলেও নিজেকে ছাড়াতে পারবে না। তখন সে বলে তাকে ছাড়ার জন্য।
তখন এখানে জেফার বলে, আচ্ছা আমি তো তোমাকে ছেড়েই দিব, আমি কি তোমাকে ধরে রাখবো? কিন্তু কথা হচ্ছে তুমি এইভাবে সারা জীবন আমার পাশে থেকো, আমি তোমাকে প্রোটেক্ট করে যাব। ইউরি এইসব দেখে উঠে পড়ে আর তাদেরকে সরানোর চেষ্টা করে। ইউরি তাদের ফাইট দেখে অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, কিন্তু সে এখানে চাইলেও কিছু বলতে পারতো না যেহেতু সবাই ক্লাসমেট ছিল। আর এখানে যে যার মনেই থাকতো না যে ইউরি তার ফিয়ন্সে। তার কিভাবে মনে থাকবে, কারণ সে তো এই বিয়েতে রাজি ছিল না। কিভাবে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছিল না। আর এটা কি ফিয়ন্সে বলুন তো, যে কিনা সবকিছু মুখে মুখে সহ্য করছে। এদিকে আমরা দেখতে পাই ক্লাসে টিচার চলে এসেছে। তারা তাদের মতো করে মজা করছিল। তাদের এই এনজয়মেন্ট দেখে তার অনেক বেশি খারাপ লাগে। কিন্তু সে এখানে চাইলেও কিছু বলতে পারে না। আপনারা তো বুঝতেই পারছেন সে কেন কিছু বলতো না জেজেকে। কারণ সে জানতো জেজে এই বিয়েতে রাজি ছিল না। হুট করে সে একটি ছেলেকে বকাঝকা করতে শুরু করে। আসলে বকাঝকা বলতে আমি বলে রাখি, সে উল্টাপাল্টা নামে ডাকছিল ছেলেটিকে। তখন ছেলে তার অরিজিনাল নাম বলে সে তাকে আবারও বলে, আমি তোমাকে এই নামেই ডাকবো, কি করবে করো। তখন আমরা এখানে জেফারকে দেখতে পাই যে কিনা জেজেকে এসে বলে, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? এইসব বাদ দিয়ে বাচ্চাদের মতো ঝগড়া না করে পড়ালেখায় মন দাও। যেটা তোমার করা উচিত ওইটা করো। তখন সে অনেক বেশি রেগে যায় জেফারের উপর আর বলে, তোমার কি মনে হয় আমি তোমার কথায় উঠবোস করব? তখনই সে তার কাছে এসে রোমান্টিক ওয়েতে কথা বলতে শুরু করে। এটা দেখে আবার তার ফিয়ন্সে অনেক বেশি জেলাস ফিল করে। এটা তো ভাই একটা নর্মাল বিষয় ছিল, সে তো জেলাস ফিল করবেই। তখন আবার তাদের ক্লাসে টিচার চলে আসে। টিচার এসে তাদের ক্লাস নিতে শুরু করে। কিন্তু ক্লাসের মধ্যে তার হুট করে মনে পড়ে যায় জেফার যে তার কাছে এসেছিল। এটা দেখে হয়তো ইউরির মন অনেক বেশি খারাপ হয়েছে। তাই সে ইউরির সাথে কথা বলার চেষ্টা করে। ইউরিকে সে মেসেজ দিয়ে কথা বলে। তখন চিরকুটে সে লেখে, ক্লাসে মনোযোগ দাও, আমার দিকে মনোযোগ না দিয়ে। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় আর তার উপর রাগ দেখাতে শুরু করে। তখন টিচার তাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। জেজেকে টিচার ক্লাস থেকে বের করে দিলে তার সাথে সবাই বেরিয়ে যেতে চায়। কিন্তু জেজে একাই একটি রুমে চলে যায়, কারণ তার এখানে বোরিং ফিল হচ্ছিল। সে গিটার নিয়ে গিটার বাজানোর চেষ্টা করে। তখনই এখানে তার ফিয়ন্সে চলে আসে আর বলে, দেখো আমি জানি যে তুমি হয়তো মনে করছো আমি তোমার উপর রেগে আছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমার উপর এক বিন্দু রেগে নেই। তবে আমার রাগ না থাকলেও অনেক বেশি জেলাস ফিল রয়েছে। আমি খুব ভালো করেই জানি তুমি এনগেজমেন্টে রাজি ছিলে না। আর হুট করে সবকিছু হয়ে গিয়েছে। কিন্তু আমিও তো রাজি ছিলাম না, তাই না? কিন্তু একটি কথা বলে রাখি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি গিভ আপ করব না। তোমাকে খুশি রাখার জন্য যা, যা করার প্রয়োজন আমি সব করতে রাজি আছি। কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয় যখন তুমি জেফারের সাথে থাকো। আমি চাই না তুমি জেফারের সাথে মেলামেশা করো। এটা আমার একদমই ভালো লাগে না। যে তার প্রত্যেকটি কথাই বুঝতে পারে, কিন্তু সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ইউরির কথাগুলো শুনে তার অনেক বেশি খারাপ লাগে। তাই সে ইউরিকে বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। ইউরিকে সে বলে সে তাকে কখনোই ধোঁকা দিবে না। আসলে তার তো তার ফিলিংস সম্পর্কেই ধারণা ছিল না। কিভাবে ধারণা থাকবে বলুন? কারণ সে তো নিজেও বুঝতে পারছিল না কি করবে। হুট করে সবকিছু হয়ে গেল। সে যখন এখান থেকে চলে যায় কিছুক্ষণ পরই এখানে জেফার চলে আসে। আর জেফার ইউরির উপর অনেক বেশি রেগেছিল। তাকে চিৎকার করে বলেছিল, এই মেয়ে আমি তোমাকে বলিনি তুমি শুধু আমার? তাহলে তুমি কেন ওই ছেলের সাথে মিশতে গেলে? তোমার তার সাথে কি সম্পর্ক? এটা আমাকে বলো। আমি তোমাকে বারবার বলছি ওর থেকে দূরত্ব বজায় রাখতে। তুমি কেন ইউরির সাথে কথা বলতে গেলে? তখন সে বলে, আমার মুখটি ছাড়ো প্লিজ। তখন সে বলে, না আমি তোমার মুখ ছাড়বো না। তুমি আমাকে আগে উত্তর দাও, কেন তুমি তার সাথে কথা বললে? আজকের পর থেকে আমি যাতে তোমাকে তার সাথে কখনোই কথা বলতে না দেখি। আমার কথা যেন তোমার মাথায় থাকে। কখনোই ওই ছেলের সাথে আর কথা বলতে পারবে না।